প্রিয় পাঠকবর্গ, আমরা বিএলআই স্তরের গ্রন্থাগার সূচীকরণে একটি বিশেষ আলোচনা এই শীর্ষনামে আমরা আলোচনা আজকে করব। আলোচনাটি হলো সীমিত ক্যাটালগ, নির্বাচিত ও সরলীকৃত। আমরা গ্রন্থাগারে যে সমস্ত পুস্তক সংগ্রহ করছি তার সূচীকরণ প্রক্রিয়া সমাধান করে পাঠকবর্গকে গ্রন্থাগারের সম্ভার সম্বন্ধে আমরা জানিয়ে দিই। পাঠক অনুরূপভাবে তার চাহিদা মাফিক পুস্তক পাওয়ার জন্য সেই সূচি তারা দেখেন এবং গ্রন্থাগারের থেকে পুস্তক সংগ্রহ করে তাদের পাঠ্য চাহিদা পূরণ করেন। এই কাজেই সূচি প্রণয়ন করতে হয়। এই সূচি প্রণয়ন কাজ, এই সূচীকরণের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার তাত্ত্বিক দিক নিয়েই নানা রকমের আলোচনা হয়েছে। তার বাহ্যিক রূপ কী হবে, তার আন্তঃরূপ কী হবে, তার ভিতরের বিন্যাস কী হবে, কত তথ্য দিয়ে কত ধরনের রীতি প্রণয়ন করতে হবে, কিভাবে তার গঠন প্রণালী হবে, এই সামগ্রিক সূচি, তার গঠন, তার অন্তর্রূপ, এই নিয়ে কত বিস্তর আলোচনা সব সময় আমাদের সূচীকরণ যারা করছি তাদেরকে মনে রাখতে হচ্ছে। এক্ষেত্রে আরও একটি সমস্যা ক্রমে ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ক্ষেত্রে কত কোড এসেছে, কত নিয়ম আমাদের এসেছে, কত বৈজ্ঞানিক ধারণা, চিন্তা, যুক্তি উপস্থাপিত করা হয়েছে যাতে সূচীকরণের কাজকে আমরা অত্যন্ত সুসংহত করতে পারি এবং পাঠকের জন্য করতে পারি। মনে রাখা দরকার যে ক্যাটালগ কিন্তু সূচিকারের কোনো কাজ নয়। সেটা কাজটা করছি তার জন্য কিন্তু ব্যবহৃত হয় না, ব্যবহার করা হয় পাঠকের জন্য। পাঠক এগুলিকে ব্যবহার করবেন, পাঠক এগুলিকে দেখবেন, সেখান থেকে তার পুস্তক নির্বাচন করবেন। তাই পাঠকের সুবিধা করে দেওয়াটাই কিন্তু সূচিকারের কাজ। তাই সেই কারণে সূচি প্রণয়ন করতে হচ্ছে। এই সূচি প্রণয়ন করার ক্ষেত্রে যদি আমরা কোড ভিত্তিক করি কিংবা একেবারে নিয়ম মেনেই চলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সূচির আকার, আকৃতি, আয়তন অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। কিন্তু সাধারণ পাঠকের যে পাঠ্য করার চাহিদা, সেই চাহিদা যদি ব্যাহত হয় তাহলে কিন্তু এই সূচি প্রণয়ন করার ক্ষেত্রে এই নিয়মের কোনো প্রয়োজনীয়তা লাগছে না, তাহলে সেই নিয়মগুলি বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই অতিরিক্ত মাত্রার তথ্য প্রণয়ন করা, তথ্য সংযুক্তি করা বা তার বিবরণ দেওয়া, এক্ষেত্রে এই কাজগুলিকে আমরা দূরে সরিয়ে রেখে যদি সহজ সরলভাবে কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে যদি পাঠককে জানাই তাহলে সেটি বেশি কার্যকরী হবে। বিশেষত ছোট ছোট গ্রন্থাগারে পরিপূর্ণ তথ্য দিয়ে যদি আমরা সূচি প্রণয়ন করি তাহলে সেটি খুব বেশি কার্যকরী হবে না, পাঠকের কাছে সেগুলো জটিল হয়ে যায়। সেই কারণে সীমিত ক্যাটালগ নামে এক বিশেষ পদ্ধতির কথা সকলেই চিন্তা করেছেন, বিশেষজ্ঞরা চিন্তা করেছেন এবং সেখানে তারা বলেছেন কিছু বিশেষ নির্বাচিতভাবে এবং সরলীকৃতভাবে সূচি প্রণয়ন করতে হবে, তাহলেই পাঠকবর্গ সহজ সরলভাবে ব্যবহার করতে পারবেন। যারা সাধারণ বর্গের পাঠক, সাধারণ গ্রন্থাগারের পাঠক, সাধারণ ছোটোখাটো বিদ্যালয়ের পাঠকবর্গ, তাদের ক্ষেত্রে এগুলি সুবিধা হবে। তাই এই পাঠ্যটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এর একটি তাত্ত্বিক দিকও আছে। তাই আমরা আজকে সীমিত ক্যাটালগের নির্বাচিত ও সরলীকৃত যে পদ্ধতি সেইগুলি আমরা আলোচনা করব। এখন দেখা যাক ক্যাটালগ প্রস্তুত করার ক্ষেত্রে ক্যাটালগ কোডের নিয়মাবলী তাহলে যথাযথরূপে পালন করতে হবে, এইটাই আমাদের নির্দেশ। কিন্তু কোডের নির্দেশ পাঠক ও ব্যবহারকারীদের প্রয়োজনে বহুমুখীনতা, গ্রন্থের চারিত্র্য বৈশিষ্ট্য, ক্যাটালগের উদ্দেশ্য, এইসব বিষয় বিবেচনা করলে ক্যাটালগ বেশ সময়সাধ্য এবং ব্যয়বহুল হয়ে পড়বে। মূল এন্ট্রিতে গ্রন্থের বিবরণমূলক তথ্য, প্রতি গ্রন্থের জন্য অতিরিক্ত এন্ট্রি বা বিষয় এন্ট্রির সংখ্যা, বহু সংখ্যক রেফারেন্স কার্ডের ব্যবহার প্রভৃতি
ক্যাটালগের আকৃতিকে বিশাল ও প্রকৃতিকে জটিল করে তুলছে। কার্ড ক্যাটালগ যেহেতু ভূমির সমান্তরাল বৃদ্ধি পায়, তার ফলে স্থান সমস্যা গুরুতর আকার ধারণ করছে। সব মিলিয়ে এই বৃহৎ আয়তন ক্যাটালগ অত্যন্ত সময়সাধ্য, শ্রমসাধ্য এবং ব্যয়বহুল এবং অর্থের অপচয় ঘটছে। সেই কারণেই সীমিত ক্যাটালগের মাধ্যমে কিছু নির্বাচিত পদ্ধতি এবং সরলীকরণের মাধ্যমে যদি সূচীকরণ করা যায়, সেটি পাঠকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হবে। সেই দৃষ্টিভঙ্গিতে সীমিত ক্যাটালগের অবতারণা করা হয়েছে। ক্যাটালগ প্রস্তুত করা ও ব্যবহার করার এই অবস্থাকে কেন্দ্র করে দুটি মতবাদে প্রচলিত আছে। একটি মতবাদ হলো, ক্যাটালগ যেহেতু গ্রন্থাগার সংগ্রহের দর্পণ, অতএব ক্যাটালগ এন্ট্রি একদিকে বিস্তারিত তথ্যমূলক হওয়া একান্ত প্রয়োজন, আবার অন্যদিকে ক্যাটালগ এন্ট্রির সংখ্যা যথাসম্ভব বৃদ্ধি করতে হবে পাঠকদের তথ্য সন্ধানের ব্যাপকতা আনার জন্য। আর ক্যাটালগ কোড নির্দেশিত পথে সামগ্রিক ক্যাটালগ করা আবশ্যিক, না হলে ক্যাটালগ স্বধর্ম থেকে বিচ্যুত হবে, ফলে ক্যাটালগ অর্থবহ ও কার্যকরী হবে না। আবার অন্যদিকে মতবাদ হলো, অর্থাৎ সীমিত ক্যাটালগের যে যারা উপযোগী, তারা বললেন ক্যাটালগকে কার্যকরী করার জন্যেই তার আকার নাতি দীর্ঘ হওয়া উচিত, অর্থাৎ সংক্ষিপ্ত হতে হবে, কম হতে হবে। বিস্তারিত তথ্য ও বহু সংখ্যক এন্ট্রি অধিকাংশ পাঠক ও ব্যবহারকারীর কাছে খুব কঠিন এবং জটিল মনে হয়, এবং এই ধরনের ক্যাটালগ প্রস্তুত ও সংরক্ষণ করতে যে পরিমাণ শ্রম হবে, সময় ও অর্থের নিরিখে সেই পরিমাণ কার্যকরী হবে না। কারণ বহু সংখ্যক এন্ট্রি ব্যবহৃতই হয় না, বহু সংখ্যক এন্ট্রি অপঠিত থাকবে। এই দুটি মতবাদই কিন্তু বিপরীতধর্মী। আমরা শেষোক্ত যে মতবাদ, সেই মতবাদের অনুসারী হয়ে সীমিত ক্যাটালগের দিকে আমরা নজর দেব। এখন পরিপূর্ণ ক্যাটালগ প্রস্তুত করার ক্ষেত্রে গ্রন্থাগারিকরাও কতগুলি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাগুলি হলো, ক্যাটালগের প্রয়োজনীয় উপাদানের উত্তরোত্তর মূল্যবৃদ্ধি, যেমন ক্যাবিনেট, কার্ড, স্টেশনারি ইত্যাদি, শ্রমদিবসের হিসাবে ক্যাটালগ প্রস্তুত করার জন্য ব্যয় এবং ক্যাটালগের রক্ষণাবেক্ষণের ব্যয়, ক্যাটালগের এন্ট্রির সংখ্যা বৃদ্ধি, বার্ষিক আগত গ্রন্থের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের পরিমাণ অনুসারে দক্ষ ও অভিজ্ঞ ক্যাটালগের অভাব, ক্যাটালগের ক্রমবর্ধমান আকর গ্রন্থসমূহ প্রয়োজন, গ্রন্থাগারে গ্রন্থগুলির আগমনের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ক্যাটালগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়, প্রকাশিত হবার পরেই গ্রন্থাগারে গ্রন্থের প্রয়োজন, প্রসেসিংয়ে দেরি হলে ক্যাটালগ বিভাগে ক্যাটালগ না করা গ্রন্থের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, এবং এর ফলে গ্রন্থ থাকা সত্ত্বেও পাঠকের গ্রন্থ পাঠে বঞ্চিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট দেখা দিচ্ছে। এই যে সার্বিক সমস্যা, এই সমস্যাগুলি গ্রন্থাগারে ক্রমপুঞ্জিত সমস্যা। গ্রন্থাগারের সবগুলি গ্রন্থ ও অন্যান্য উপাদান পরিপূর্ণ ক্যাটালগ করতে হলে এই সমস্যাগুলি আরও উত্তরোত্তর ভয়াবহ রূপে বৃদ্ধি পাবে। সেই কারণে বর্তমানের গ্রন্থকারীরা সন্দর্পণে সীমিত ক্যাটালগের মাধ্যমে সূচি প্রণয়ন করার জন্য আগ্রহী হয়েছেন। এর সুবিধাগুলো কি, এই আলোচনার অপর দিক থেকে অসুবিধার দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনা করতে পারি। তাই নির্বাচিত ক্যাটালগের উদ্ভব হল। এই সমস্যা কেবল সাম্প্রতিককালের সমস্যা নয়। 1649 খ্রিস্টাব্দে ড্রুরি এই ধরনের সমস্যার কথা উল্লেখ করেছিলেন এবং নির্বাচিত ক্যাটালগ অর্থাৎ সিলেক্টিভ ক্যাটালগের কথাও তিনি ভেবেছিলেন। আমেরিকান গ্রন্থাগারিক ভ্যান হুসেন 1928 খ্রিস্টাব্দে নির্বাচিত ক্যাটালগ সম্বন্ধে সুদীর্ঘ এক বক্তৃতা দিয়েছিলেন এবং তার কার্যকারিতা সম্বন্ধেও তিনি সমালোচনা করে বলেছিলেন, ব্রিটিশ গ্রন্থাগারিক জেমস ক্র্যানেস সরলীকৃত ক্যাটালগ পদ্ধতির এক বিশেষ প্রবক্তা। তিনিও অনেক সময়ে তার এই প্রবন্ধ পাঠ করেছেন। উপরোক্ত জটিল সমস্যা সমূহ এবং গ্রন্থাগারের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভূত বিভিন্ন সমস্যা পরিপূর্ণ ক্যাটালগ পদ্ধতির তত্ত্বের গ্রহণযোগ্যতা সম্পর্কে সন্দিহান করে তুলেছে। সাম্প্রতিককালে এই সমস্যা তো ক্রমশ তীব্রতর হচ্ছে।
সেই কারণে সাধারণ পাঠকদের কথা মনে রেখে এবং গ্রন্থাগারের ক্রয়িত যে গ্রন্থ সেগুলি তৎক্ষণাৎ সূচি প্রণয়ন করে পাঠকবর্গকে গ্রন্থ পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই সীমিত ক্যাটালগ যথেষ্টভাবে সহায়তা করবে এবং সেই মর্মে এই সীমিত ক্যাটালগের তত্ত্ব বা তাত্ত্বিক দিক উপস্থাপিত করে আমরা আলোচনা করব এবং জানব কি কি বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। এই সীমিত ক্যাটালগের উদ্ভব সম্বন্ধে বলা যাক। এই সব সমস্যার সমাধানের জন্য যে পদ্ধতিটি গ্রন্থাগার ব্যবহার করে তা হলো সীমিত ক্যাটালগ বা লিমিটেড ক্যাটালগিং। সীমিত ক্যাটালগ পদ্ধতির অর্থ ও কার্যক্রম খুবই ব্যাপক। পরিপূর্ণ এবং গুণমান সম্পন্ন ক্যাটালগ পদ্ধতির যে কোনো সংক্ষিপ্তকরণকে বা সরলীকরণকে সীমিত ক্যাটালগ পদ্ধতি বলা হয়। ক্যাটালগের সংক্ষিপ্তকরণ দুই দিক দিয়ে হতে পারে। প্রথমত, ক্যাটালগ এন্ট্রিতে প্রদত্ত তথ্যের সীমিতকরণ বা সংক্ষিপ্তকরণ করা যায় এবং দ্বিতীয়ত, বিষয় এন্ট্রি সহ একক গ্রন্থের ক্যাটালগ এন্ট্রির সংখ্যাও সীমিত করা যেতে পারে। এই সীমিতকরণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। সিএ কাটার ক্যাটালগকে তার আকার অনুযায়ী তিনটি স্তরে ভাগ করেছেন: ছোট, মাঝারি ও বড়। এই তিন ধরনের গ্রন্থাগারের ক্ষেত্রে ক্যাটালগ হতে পারে শর্ট, মিডিয়াম ও ফুল তার আকার অনুযায়ী। অবশ্য এ কথাও তিনি বলেছেন যে দি শর্ট ফ্যামিলি আর নট অল অফ দ্য সেম সাইজ, দ্যাট দেয়ার ইজ মোর দ্যান ওয়ান মিডিয়াম অ্যান্ড দ্যাট ফুল মে বি ফুলার অ্যান্ড ফুলেস্ট। খুবই উৎকর্ষপূর্ণ এই বিশিষ্ট বক্তব্যটি। অর্থাৎ পাঠকের চাহিদা অনুযায়ী, গ্রন্থাগারের অবস্থা অনুযায়ী আমরা সূচি প্রণয়নের সময় ছোট আকারের করতে পারি, সংক্ষিপ্ত তথ্য দিয়ে পরিণত করতে পারি, কিংবা কিছু বেশি সংখ্যক মাঝারি ধরনের সূচি প্রণয়ন করতে পারি, কিংবা প্রয়োজন ভিত্তিক আবার অতিরিক্ত তথ্য দিয়ে, বিস্তৃত তথ্য দিয়েও আমরা সূচি প্রণয়ন করতে পারি। তাই ছোট, মাঝারি এবং বড় এই তিন প্রকারের সূচি প্রণয়ন করতে পারি এবং বিখ্যাত গ্রন্থাগারিকগণ তাদের মতবাদ দিয়েছেন এবং কারণও তারা দেখিয়েছেন। তাহলে এর উদ্দেশ্য হলো, সীমিত ক্যাটালগের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক সাশ্রয় ও ব্যয় সংকোচন। সেই কারণে সীমিত ক্যাটালগ পদ্ধতিকে ক্যাটালগের ব্যয় সংকোচন পদ্ধতি হিসাবে ধরা হয়। এই ব্যয় সংকোচন বিভিন্নভাবে করা হতে পারে, যেমন ক্যাটালগ ক্যাবিনেট ও কার্ড ক্রয়ে ব্যয় সংকোচন হতে পারে। ক্যাটালগ এন্ট্রিতে তথ্যের সীমিতকরণের মাধ্যমে করা যেতে পারে ও কার্ডের সংখ্যা হ্রাসে সময় সংক্ষেপ করা হতে পারে। একটি পুস্তকের জন্য মুখ্য এন্ট্রি তৈরি করলেই হয়তো যথেষ্ট হবে, বাকি অতিরিক্ত এন্ট্রি আমরা নাও তৈরি করতে পারি, সেক্ষেত্রেও আমাদের এটা সাশ্রয় করবে। তাহলে দেখতে পাচ্ছি এর ফলে ক্যাটালগের রক্ষণাবেক্ষণের ব্যয় সংকোচ হয়। কার্ডের সংখ্যা, কার্ডে প্রদত্ত তথ্যের পরিমাণ কম হওয়ার জন্য ক্যাটালগ প্রস্তুত করার সময় সাশ্রয় হবে, ফলে কাজের গতি দ্রুত হবে। ক্যাটালগ বিভাগে ক্যাটালগ না করা গ্রন্থের সংখ্যা যথাসম্ভব হ্রাস পায়। অন্যদিকে পাঠক ও ব্যবহারকারীর পক্ষেও ক্যাটালগের আয়তন অপেক্ষাকৃত ছোট হয় বলে ক্যাটালগ ব্যবহারে সময় কম লাগে এবং উদ্দিষ্ট এন্ট্রিগুলি সহজে ও নির্দিষ্টভাবে পাওয়া যাবে। এই সুবিধাগুলি সীমিত ক্যাটালগ পদ্ধতির পক্ষে অত্যন্ত কার্যকরী যুক্তি। যেসব বৃহৎ গ্রন্থাগারে, যেমন জাতীয় গ্রন্থাগার, আর্থিক অথবা স্থান সমস্যা কম, সেই গ্রন্থাগারেও সীমিত ক্যাটালগ পদ্ধতি অবলম্বন করতে কোনো বাধা নেই। পাঠক ও ব্যবহারকারীরা অধিকতর প্রয়োজনীয় গ্রন্থের ক্ষেত্রে সম্পূর্ণ ক্যাটালগ ব্যবহার করতে পারেন। অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় গ্রন্থের ক্ষেত্রে সীমিত ক্যাটালগ পদ্ধতিতে নির্বাচিত ও সরলীকৃত এন্ট্রিযুক্ত ক্যাটালগ ব্যবহার করে সময়ের সাশ্রয় করতে পারেন। এটি হলো সীমিত ক্যাটালগের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের দিক।
কী কী পদ্ধতিতে আমরা করতে পারি তার আলোচনা আমরা করছি। নিম্নলিখিতভাবে সীমিত ক্যাটালগ আমরা প্রস্তুত করতে পারি। যেমন 1. মুখ্য এন্ট্রির শীর্ষক সীমিত করা যেতে পারে। 2. বিশেষ করে মুখ্য এন্ট্রিতে এবং অতিরিক্ত এন্ট্রিতে গ্রন্থের তথ্য বিবরণ সংক্ষিপ্ত করে দিতে পারি। 3. সহগ্রন্থকার, সম্পাদক, সংকলক, অনুবাদক, গ্রন্থনাম প্রভৃতির অধীনে যে অতিরিক্ত এন্ট্রিগুলি তৈরি করা হয় সেগুলির সংখ্যা আমরা হ্রাস করতে পারি। 4. বিষয় শীর্ষক এন্ট্রির সংখ্যা যথাসম্ভব কম করা যায়। দেখুন ও আরও দেখুন যে রেফারেন্স কার্ড আমাদের করা হয় সেই কার্ডের সংখ্যা হ্রাস করা যেতে পারে। 6. বিষয়ের পারস্পরিক সম্পর্কযুক্ত সাবজেক্ট ক্রস রেফারেন্সগুলিও আমরা কম করে দিতে পারি। অপ্রয়োজন বোধে গ্রন্থাগার সংগ্রহের একটি বিশেষ অংশের জন্য ক্যাটালগ না করা যেতে পারে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সীমিত ক্যাটালগ পদ্ধতি গ্রন্থাগারগুলিতে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। ছোট গ্রন্থাগারগুলির ক্যাটালগ সাধারণভাবে সীমিত ক্যাটালগ, পুস্তকাকৃতি ক্যাটালগ ও স্তবকাকৃতি ক্যাটালগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সীমিত ক্যাটালগ পদ্ধতি অনুসরণ করতে হয়। তবে এইগুলি জ্ঞাতসারে সচেতনভাবে এবং কার্যকরী পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়নি, সাধারণভাবে সুবিধামতো ব্যবহার করা হয়েছে। গ্রন্থাগারে ব্যবহৃত কার্যকরী পদ্ধতি হিসাবে সীমিত ক্যাটালগ পদ্ধতি দুইভাবে করা যায়। এক হলো নির্বাচিত ক্যাটালগ পদ্ধতি বা সিলেক্টেড ক্যাটালগিং। এই পদ্ধতিতে গ্রন্থপ্রতি ক্যাটালগ এন্ট্রির সংখ্যা হ্রাস করা হয়, অর্থাৎ প্রতি গ্রন্থের জন্য ধরা যাক কেবলমাত্র মুখ্য এন্ট্রি করলেই কাজ হতে পারে। আবার দ্বিতীয় পদ্ধতি হলো সরলীকৃত ক্যাটালগ বা সিম্পলিফায়েড ক্যাটালগিং পদ্ধতি। এই পদ্ধতিতে ক্যাটালগ এন্ট্রির তথ্য বিবরণ সংক্ষিপ্ত করা হয়। কাটারের নির্দেশ অনুযায়ী আমরা ছোট, মাঝারি বা বড় করতে পারি, অর্থাৎ তথ্যগুলি বাড়িয়ে কমিয়ে আমরা যদি সূচি প্রণয়ন করি তাহলেই কিন্তু আমাদের সীমিত ক্যাটালগের যে লক্ষ্য সে লক্ষ্য আমরা পূরণ করতে পারবো। সাধারণ পাঠকের সুবিধা হবে, অর্থের সাশ্রয় হবে, সময় বাঁচবে। অনেক সময় পাঠকেরা সব তথ্য পড়তে চান না, কেবলমাত্র বিষয় এবং তার সংস্করণ, লেখক ইত্যাদি ইত্যাদি, কোনো বিশেষ কোনো চিত্র বা ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে কিনা এই রকমের যে তথ্য, নোটস, এগুলি থাকলেই যথেষ্ট। বাকি অত্যধিক অন্যান্য তথ্যগুলি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এইভাবেইও আমরা নির্বাচিত ক্যাটালগ করতে পারি। এখন নির্বাচিত ক্যাটালগের কিছু সামগ্রিক আলোচনা করতে পারি। নির্বাচিত ক্যাটালগ পদ্ধতি ব্যবহার করা হয় ক্যাটালগের ক্রমবর্ধমান আকার নিয়ন্ত্রণ করার জন্য। এর ফলে ক্যাটালগ প্রস্তুত করা ও রক্ষণাবেক্ষণের ব্যয় সংকোচন করা সম্ভব হবে। এই পদ্ধতিতে গ্রন্থাগারের সমগ্র এবং অন্যান্য উপাদান সংগ্রহের পূর্ণ ক্যাটালগ প্রস্তুত করার দরকার নেই। সমগ্র গ্রন্থাগার সংগ্রহকে সমানভাবে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়। এই 3টি শ্রেণীতে বিভক্ত করার ক্ষেত্রে গ্রন্থাগার উপাদানগুলিকে সুনির্বাচিত করা হয় নিজ নিজ শ্রেণীভুক্ত করার জন্য। শ্রেণী অনুসারে ক্যাটালগ এন্ট্রির সংখ্যাও হ্রাস করা হবে। কোন শ্রেণীর ক্ষেত্রে প্রয়োজনীয় সবগুলি এন্ট্রি করা হবে সেটা দেখতে হয়। কোন শ্রেণীর ক্ষেত্রে প্রয়োজনীয় সবগুলি এন্ট্রি না করে সংক্ষিপ্ত এন্ট্রি করতে হবে সেটিও বিবেচনা করা যেতে পারে। একই শ্রেণীর ক্ষেত্রে অতিরিক্ত এন্ট্রি, বিষয় শীর্ষক এন্ট্রি, বিশ্লেষক এন্ট্রি হয় সংখ্যায় কম অথবা করা হয় না। কোনো শ্রেণীর ক্ষেত্রে ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করা হয় না। নির্বাচিত গ্রন্থের শ্রেণীবিভাগের উপর এই অবস্থা নির্ভর করছে। তাই নির্বাচিত ক্যাটালগ পদ্ধতির জন্য গ্রন্থগুলিকে নিম্নলিখিত 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন সম্পূর্ণ ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করার উপযোগী গ্রন্থ সংগ্রহ, এটি এক। দ্বিতীয় সংগ্রহ হলো নির্বাচিত ও অল্প সংখ্যক ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করার উপযোগী গ্রন্থ সংগ্রহ। তৃতীয়ত গ্রুপ হলো কেবল সাময়িক কালের জন্য প্রয়োজনীয় এবং স্বল্পকাল স্থায়ী তথ্যমূল্য সম্পন্ন গ্রন্থ ও পুস্তিকা সংগ্রহ।
এখন প্রথমোক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া উচিত সবগুলি রেফারেন্স গ্রন্থ, পাঠকের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক, বিভিন্ন ধরনের ম্যানুয়াল, সাম্প্রতিককালে প্রকাশিত গ্রন্থ, ক্লাসিক বা চিরায়িত গ্রন্থ, সুসম্পাদিত ও উত্তম সংস্করণে প্রকাশিত গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ, বিভিন্ন তথ্য সম্বলিত গ্রন্থ, যে কোনো বিষয়ের উপর লিখিত প্রামাণিক গ্রন্থ এবং পাঠক ও ব্যবহারকারীর বিশেষ প্রয়োজনীয় যে অন্যান্য গ্রন্থ, সেইগুলির জন্য আমাদের সম্পূর্ণ ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করতে হবে। এই শ্রেণীর গ্রন্থের সম্পূর্ণ ক্যাটালগ এন্ট্রি বা প্রয়োজনীয় সংখ্যক ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত না করলে গ্রন্থগুলি যথোপযুক্তভাবে ব্যবহার করা সম্ভব হবে না। আর দ্বিতীয়োক্ত যে শ্রেণী অর্থাৎ নির্বাচিত কিছু পুস্তক, সেগুলি কোনগুলো? সেগুলি হলো সাধারণত স্বল্প ব্যবহার্য গ্রন্থ, প্রথম অথবা পূর্ববর্তী সংস্করণের গ্রন্থ, দীর্ঘকাল পূর্বে প্রকাশিত গ্রন্থ, বর্তমানে অপ্রচলিত তথ্য সমন্বিত গ্রন্থ, বিভিন্ন লেখকের রচনাবলী, যে বিষয়গুলির সঙ্গে বর্তমানকালের সম্পর্ক কম এমন বিষয় রচিত গ্রন্থ, খুব প্রয়োজনীয় নয় এমন বিদেশি পুস্তক, স্বল্প সংখ্যক পাঠক বা ব্যবহারকারী ব্যবহার করবেন এমন পুস্তক, উপন্যাস, রম্য রচনা, ভ্রমণ কাহিনী ইত্যাদি, প্রমোদমূলক গ্রন্থ বা অনুরূপ অন্যান্য গ্রন্থ। গ্রন্থের শ্রেণী, পাঠকের প্রয়োজন এবং অন্যান্য দিক বিবেচনা করে এই যে উল্লিখিত যে শ্রেণীর কথাটা আলোচনা করলাম, এদের জন্য আমরা নির্বাচিত স্বল্প সংখ্যক এন্ট্রি প্রস্তুত করতে পারি। তাহলে আমাদের নানা দিক থেকে সাশ্রয় হবে। এই শ্রেণীভুক্ত গ্রন্থগুলির জন্য ক্যাটালগ নির্বাচিত করা যেতে পারে যে কেবল আমরা মুখ্য এন্ট্রি করব। যেমন কেবল মুখ্য এন্ট্রি যেগুলি করব, সেক্ষেত্রে যে যে দৃষ্টিভঙ্গিতে করতে হবে সেগুলি হলো ক, যেসব গ্রন্থ গ্রন্থকারের নামেই পাঠক সন্ধান করেন, যেসব গ্রন্থের ঐতিহাসিক মূল্য আছে, খুব বেশি প্রয়োজন হয় না এমন বিদেশি গ্রন্থ, যে গ্রন্থগুলি খুব বেশি ব্যবহৃত আদৌ হয় না, বর্তমানে ব্যবহৃত এমন গ্রন্থের পূর্ববর্তী সংস্করণ সমৃদ্ধ। এই ধরনের গ্রন্থের অতিরিক্ত এন্ট্রি বা বিষয় শীর্ষক এন্ট্রি প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র মুখ্য এন্ট্রি প্রস্তুত করলেই আমাদের কাজ সম্পন্ন করা যাবে। আর মুখ্য এন্ট্রি এবং একটি বিষয় এন্ট্রি করতে হবে কাদের জন্য? সেগুলি হলো সাধারণভাবে প্রয়োজন এমন সাহিত্য ব্যতীত অন্য বিষয় রচিত গ্রন্থ। 2, যে বিষয়গুলির সঙ্গে বর্তমানে সম্পর্ক কম এমন বিষয়ে রচিত গ্রন্থ। 3, যে সব বিষয়ের উপর রচিত গ্রন্থের জন্য পাঠক বা ব্যবহারকারীর সংখ্যা অত্যন্ত কম। 3, এই ক্ষেত্রগুলিতে অতিরিক্ত এন্ট্রি প্রস্তুত করার কোনো প্রয়োজনীয়তা নেই। 4, উপরোক্ত ক্ষেত্রগুলিতে বিশ্লেষক এন্ট্রি প্রস্তুত একেবারেই অনাবশ্যক। তৃতীয়োক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় কেবল সাময়িক কালের প্রয়োজনীয় এবং স্বল্পকাল স্থায়ী তথ্যমূল্য সম্পন্ন গ্রন্থ পুস্তিকা, বার্ষিক বিবরণী, পরিসংখ্যান তথ্য, সাময়িক ঘটনা বা তথ্যের বিবরণ, প্রচার পুস্তিকা ইত্যাদি। এই সমস্ত তথ্যগুলির মধ্যে খুব বেশি জ্ঞানগর্ভ আলোচনা থাকে না। পাঠক সাময়িকভাবে কিছু তথ্য জানতে চায়, এই কারণেই এই গ্রন্থগুলির জন্য অত্যন্ত সংক্ষিপ্ত মানের তথ্য দিয়েই কিন্তু সূচি প্রণয়ন করতে হবে। তাহলে কিন্তু আমরা সীমিত ক্যাটালগের যে উদ্দেশ্য তা পূরণ করতে পারব। পরবর্তীকালে যখন অপ্রয়োজনীয় হয়ে যাবে তখন এগুলি বাতিল হয়ে যাবে। সেই কারণে এগুলির জন্য বেশি সূচি প্রণয়ন করার কোনো প্রয়োজন নেই। ওইগুলি স্বল্পকালের জন্য গ্রন্থাগারে সংরক্ষিত হয়। তালিকা প্রস্তুত করে সাময়িকভাবে রাখার জন্য প্যাম্পলেট বক্স তৈরি করা যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছি নির্বাচিত ক্যাটালগ পদ্ধতির প্রধানত 2টি সুবিধা। এক হলো এই পদ্ধতি দ্বারা সময়, শ্রমদিবস ও অর্থের সাশ্রয় হচ্ছে। 2, ক্যাটালগ বৃহদাকার হয় না, ফলে স্থান সংকুলানের সমস্যা তীব্রতর হয় না। পাঠক ও ব্যবহারকারী
সহজে ও স্বল্প সময়ে নির্দিষ্ট উপাদানের সন্ধান পান। ক্যাটালগ রক্ষণাবেক্ষণের কাজ সহজতর হয়। এই পদ্ধতির অসুবিধার দিকগুলি হল, যেসব উপাদানের এন্ট্রি প্রস্তুত করা হলো না, সেই উপাদানগুলির অস্তিত্ব পরবর্তীকালে গ্রন্থাগার কর্মী ও পাঠক বিস্মৃত হতে পারেন। এই পদ্ধতির আরও একটি অসুবিধা হচ্ছে, কিভাবে, কোন পরিস্থিতিতে, কোন ধরনের উপাদান বা গ্রন্থের জন্য নির্বাচিত ক্যাটালগ পদ্ধতি প্রয়োগ করা হবে। এটি খুব বিচক্ষণতার সঙ্গে করতে হয়। গ্রন্থাগারিককে এই 3 ধরনের যে গ্রন্থ প্রণয়ন করার প্রক্রিয়া, সে সম্বন্ধে যথেষ্ট চিন্তাশীল হতে হবে এবং তার সংগ্রহে যতগুলি গ্রন্থ এবং গ্রন্থ সম্মিলিত উপাদান থাকছে, সেগুলিকে এই বিভাগে বিভক্ত করা অত্যন্ত জরুরি এবং কঠিন পরিশ্রম। যাই হোক, সরলীকৃত ক্যাটালগ সম্বন্ধে আমরা কিছু এখন আলোচনা করতে পারি। যেমন, সরলীকৃত ক্যাটালগ পদ্ধতির দ্বারা ক্যাটালগ এন্ট্রি সীমিত করা সম্ভব। এইভাবে ক্যাটালগের ব্যয় সংকোচ করা যায় এবং অর্থের সাশ্রয় হয়। সরলীকৃত ক্যাটালগ দুভাবে করা যাবে। যেমন, 1, প্রয়োজন বোধে ক্ষেত্র বিশেষে ক্যাটালগ এন্ট্রির সংখ্যা হ্রাস করে। 2, ক্যাটালগ এন্ট্রিতে প্রদেয় তথ্যের দৈর্ঘ্য হ্রাস করা, বিবরণাত্মক তথ্য না দেওয়া এবং তথ্য যথাসম্ভব সংক্ষিপ্ত করা। ক্যাটালগ কোডে নির্দেশিত কোন কোন তথ্যের উল্লেখ না করাও সরলীকৃত ক্যাটালগ পদ্ধতির অংশ। তাই নির্বাচিত ক্যাটালগ পদ্ধতি ও সরলীকৃত ক্যাটালগ পদ্ধতির একটি মৌলিক পার্থক্য দেখা যাচ্ছে। কি সেই পার্থক্য? তা হলো, নির্বাচিত ক্যাটালগ পদ্ধতিতে গ্রন্থাগারের সমগ্র গ্রন্থ সংগ্রহ ক্যাটালগ করা যায় না। একটি অংশের পূর্ণ ক্যাটালগ করা হয়, একটি অংশের আংশিক ক্যাটালগ করা হয় এবং তৃতীয় শেষ অংশের কোনো ক্যাটালগ করা হয় না। এক্ষেত্রে গ্রন্থ সংগ্রহ প্রথমে নির্বাচিত করে পরে ক্যাটালগ করা হয়। কিন্তু সরলীকৃত ক্যাটালগ পদ্ধতিতে গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের কোনো নির্বাচন করা হয় না। সমগ্র গ্রন্থ সংগ্রহের প্রতিটি গ্রন্থ ক্যাটালগ করা হয়, তবে সেই ক্যাটালগের পদ্ধতিটি হলো সরলীকরণ, অর্থাৎ সরলীকরণ করা হচ্ছে। অর্থাৎ ক্যাটালগ এন্ট্রিতে যে সকল তথ্যের পূর্ণ বিবরণ দেওয়া উচিত, সেই তথ্যগুলির কোনো পূর্ণ বিবরণ দেওয়া হয় না। খুব অল্প সংখ্যক সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ হয় এগুলি। আর দ্বিতীয়ত, প্রতিটি গ্রন্থের জন্য এন্ট্রি বিধিসম্মতভাবে প্রস্তুত করা উচিত, ততগুলি এন্ট্রি প্রস্তুত করা হয় না। নিতান্ত প্রয়োজনীয় স্বল্প সংখ্যক এন্ট্রি প্রস্তুত করা হয়। এখন মুখ্য এন্ট্রিতে তথ্য সমষ্টির সংক্ষিপ্তকরণ করা সম্ভব, তবে লক্ষ্য রাখা প্রয়োজন যেন এই সংক্ষিপ্তকরণ করতে গিয়ে গ্রন্থ পরিচিতি দানের নিম্নতম মান রক্ষা করা সম্ভব হয়। তা না হলে কিন্তু পাঠকের চাহিদার পূরণ হবে, পাঠককে গ্রন্থ সম্বন্ধে বিবরণ দেওয়া সম্ভব হবে না। এই তাৎক্ষণিক সুবিধা কিন্তু তখন তৈরি করা সম্ভব নয়। সেই জন্যে সামগ্রিক ঘটনাটি অত্যন্ত বিবেচনাপ্রসূত করে কাজটিকে অগ্রসর করতে হয়। গ্রন্থ পরিচিতি অক্ষুণ্ণ রেখে তথ্যের যথাসম্ভব সংক্ষিপ্তকরণ করা যেতে পারে। সাধারণভাবে মুখ্য এন্ট্রিতে প্রদেয় তথ্যের সংক্ষিপ্তকরণ আমরা এইভাবে করতে পারি। যেমন, শীর্ষক দৃষ্টিভঙ্গিতে হেডিং, গ্রন্থকারের নাম সংক্ষিপ্তকরণ, গ্রন্থকারের সম্পূর্ণ নাম না দিয়ে ব্যক্তিবর্গের আদ্যাক্ষর ও পদবি উল্লেখ করতে পারা যায়। এবার গ্রন্থ নাম, গ্রন্থের মূল নাম ব্যবহার করা হবে। গৌণ, বিকল্প বা ব্যাখ্যামূলক নাম থাকলে সেগুলি আমরা এড়িয়ে যাব বা দেবই না। গ্রন্থ নামের পরে গ্রন্থকারের নাম থাকলেও উল্লেখ করার আর প্রয়োজন নেই, কারণ শীর্ষকে গ্রন্থকারের নাম উল্লেখিত হয়েছে। ইমপ্রিন্টে যদি খ্রিস্টাব্দ থাকে তবে সংস্করণের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এখন আসছি ইমপ্রিন্ট।
একান্ত প্রয়োজন না হলে প্রকাশ স্থান ও প্রকাশক সংস্থার নামের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু প্রকাশকালটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঠকের কাছে, কারণ প্রকাশকালের উপর ভিত্তি করেই তথ্যের সমসাময়িকতা সম্বন্ধে পাঠক জানতে পারেন। সেই কারণে ইমপ্রিন্ট লেখার সময় আমরা স্থান এবং প্রকাশকের নাম উল্লেখ না করলেও সময়টি বা প্রকাশনার সময়টি উল্লেখ করা অত্যন্ত জরুরি। কোলেশন, পৃষ্ঠা সংখ্যা কেবল আরবীয় সংখ্যায় দেওয়া হবে। বিশেষ বিষয় এবং একান্ত প্রয়োজন না হলে চিত্র সম্পর্কিত কোনো তথ্যের উল্লেখের প্রয়োজন নেই। গ্রন্থের মাপ দেওয়ারও প্রয়োজন নেই, কারণ পাঠক গ্রন্থ মাপ দেখে বোঝেন না যে এর মধ্যে বেশি তথ্য আছে কি কম তথ্য আছে। এটি কেবলমাত্র গ্রন্থাগারের সংগ্রহে কেমন করে রাখা হয়েছে তার হিসেব দিচ্ছে। সেই কারণে এই তথ্য যেখানে গুরুত্বপূর্ণ মনে হবে সেখানে দেওয়া যেতে পারে। সাধারণভাবে বা সাধারণ পাঠকের জন্য এই পুস্তকের মাপ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবারে টিকা ও বিশ্লেষণাত্মক টিকা। নিতান্ত প্রয়োজন না হলে টিকা ও বিশ্লেষণাত্মক টিকা লিপিবদ্ধ করার প্রয়োজন নেই। বাক্য ও বাক্যাংশ ব্যবহার না করে তথ্য সম্পর্কিত শব্দগুলি উল্লেখ করা যেতে পারে। ক্যাটালগ এন্ট্রির সংখ্যা যথাসম্ভব কম করতে হবে। সরলীকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গ্রন্থাগারের আকার, গ্রন্থের শ্রেণী ও চারিত্র বৈশিষ্ট্য জেনে পাঠক ও ব্যবহারকারী প্রয়োজন কেমন, তাদের মানসিক উৎকর্ষ এবং তাদের পাঠের স্থান, ক্যাটালগ ব্যবহার পদ্ধতি, রেফারেন্স ও তথ্য পরিষেবা বিবেচনা করেই এই টিকা এবং বিশ্লেষণাত্মক টিকাগুলিকে প্রয়োগ করতে হবে। তাহলে সরলীকৃত ক্যাটালগের সুবিধাগুলি আমরা যা দেখতে পাচ্ছি সেগুলি হলো ক্যাটালগ করার ব্যয় হ্রাস পাচ্ছে, ক্যাটালগ প্রস্তুত করার সময় বাঁচানো যাচ্ছে এবং ক্যাটালগ প্রস্তুত করার গতিও বৃদ্ধি পাচ্ছে। 3, ক্যাটালগ বিভাগের বাকি কাজ ক্রমপুঞ্জীভূত হয়ে থাকছে না, তৎক্ষণাৎ এবং অনেক গতিতে কাজ করা সম্ভব হচ্ছে। 4, ক্যাটালগের আকার অপেক্ষাকৃত ছোট হয় বলে এগুলির রক্ষণাবেক্ষণও খুব সহজ হচ্ছে। এখন দেখছি যে সরলীকৃত ক্যাটালগের কিছু অসুবিধাও আমরা খুঁজে পেতে পারি। সেগুলি হলো, পূর্ণ ক্যাটালগ না হওয়ার জন্য অনেক সময় গ্রন্থ পরিচিতি পাঠকের নিকট অজ্ঞাত বা স্বল্পজ্ঞাত হতে পারে। অজ্ঞাতসারে পাঠকের প্রয়োজনীয় এন্ট্রি বাদ যেতে পারে। গ্রন্থের বিষয়বস্তু যথাযথ বিষয় শীর্ষকে প্রতিফলিত না হলে পাঠক ও ব্যবহারকারী সেই বিষয় সম্পর্কে অনবহিত থাকতে পারেন। সুতরাং সুবিধা ও অসুবিধার সব দিক যদি আমরা যত্ন ও সতর্কতার সঙ্গে বিচার বিবেচনা করে সীমিত ক্যাটালগ পদ্ধতি ব্যবহার করি, তাহলে গ্রন্থাগারে আমরা সার্বিকভাবে অনেক সুবিধা পেতে পারি। কী পরিমাণে ও কোন সীমা পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তাও আমাদের বিবেচনা করা দরকার। তবে যেভাবে সীমিত ক্যাটালগ পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, এ কথা আমাদের স্মরণ রাখতে হবে যেন ক্যাটালগের মূল উদ্দেশ্য সাধিত হয়, লক্ষ্য অর্জিত হয় এবং ক্যাটালগের ব্যবহারিক কার্যকারিতা বজায় থাকে। তথাপি আমরা বলতে পারি যে এই সীমিত ক্যাটালগ যে নির্বাচিত অবস্থায় হোক বা সরলীকৃত অবস্থায় হোক, গ্রন্থাগারে বর্তমান সময়ে এগুলি খুব আশু প্রয়োজন। কোডের নিয়ম অনুসারে বা গ্রন্থের বিবরণকে পাঠকের কাছে তুলে ধরার জন্য সার্বিকভাবে সমগ্রভাবে মূল ক্যাটালগ তৈরি করার ক্ষেত্রে বিশদভাবে করতে হবে। এটি যদি মেনে চলা হয় তবে বর্তমানে কিন্তু সামগ্রিকভাবে এই ধরনের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা আসতে পারে। কারণ প্রচুর পরিমাণে গ্রন্থ তৈরি হচ্ছে, গ্রন্থের প্রচুর বৈশিষ্ট্য আরোপ হচ্ছে এবং প্রচুর পরিমাণে পাঠক গ্রন্থাগারে গ্রন্থ ব্যবহার করতে আসছে। গ্রন্থাগারে খরচও ক্রমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
সেই সব দিক ভালোভাবে রপ্ত করে বিবেচনা করলে আমাদেরকে এই দিকেই নিবদ্ধ হতে হবে যে প্রয়োজনে সীমিত ক্যাটালগুলো প্রয়োজন। তাই অবস্থা বিবেচনা করে আমাদেরকে হয় কম তথ্য দিয়ে কিংবা মাঝারি তথ্য দিয়ে কিংবা অতিরিক্ত তথ্য দিয়ে যেমন সূচি প্রণয়ন করা যায় সেটা ভাবতে হবে। তথ্যের পরিসর যাতে কম, মাঝারি এবং বেশি দেওয়া যায় সেটা যেখানে যেমন প্রয়োজন হবে সেটা বিবেচনা করতে হবে। আবার গ্রন্থের অবস্থা বিবেচনা করে, গ্রন্থাগারের অবস্থা বিবেচনা করে দেখতে হবে যে পাঠকের চাহিদা অনুযায়ী আমরা কি কেবলমাত্র মুখ্য এন্ট্রি কিংবা অতিরিক্ত এন্ট্রি করব কিনা। তাই মুখ্য এন্ট্রি তৈরি করে আমরা অতিরিক্ত এন্ট্রিগুলিকে বাদ দিয়ে সীমিত করতে পারি। বর্তমান যে সময়, সেই সময়ে পাঠকেরা এখন কম্পিউটারকৃত বা ডিজিটাল ইনফরমেশন বা ইন্টারনেটে ইত্যাদি সুযোগ সুবিধা পাচ্ছে। গ্রন্থাগারে তারা এত সময় ধরে তথ্য খোঁজ করার জন্য সময় ব্যয় করছেন না। তাই গ্রন্থাগারের দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে সীমিত সূচি ব্যবহার করতে হবে এবং এই সীমিত ক্যাটালগ পদ্ধতির মাধ্যমে আমরা সময় সাশ্রয়, বৈজ্ঞানিক পদ্ধতি, বর্তমানের অবস্থার সঙ্গে আমরা মিলিয়ে চলতে পারবো। তাই সীমিত ক্যাটালগ পদ্ধতির এই তত্ত্ব অত্যন্ত কার্যকরী এবং সময় উপযোগী এবং পাঠকের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হবে।